নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ সকলকে স্বাগত। আমি শ্রী জ্যোতির্ময় মণ্ডল, সহশিক্ষক বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল। আজ অষ্টম শ্রেণীর তাপের দ্বিতীয় পাঠটা আমরা পড়ব। তোমরা সবাই জানো যে প্রথমে যে অংশটা পড়া হয়েছে সেখানে অবস্থার পরিবর্তন অংশে গলনাঙ্ক, কঠিনীভবন, হিমাঙ্ক এগুলো আমরা পড়েছি। এখন আমরা পড়ব হচ্ছে ঘনীভবন। তাহলে আমরা স্লাইডের মধ্যে দেখে নিই যে ঘনীভবন কীভাবে হচ্ছে এবং ঘনীভবন বিষয়টা কি না। বাষ্প থেকে তরলে রূপান্তরিত হওয়ার ঘটনাকে আমরা বলি ঘনীভবন। দেখো পাশে একটা ছবি আছে, খেয়াল করো যে জল এখানে আছে, এখানে কি হয়েছে, বাষ্পটা কিন্তু জলে পরিণত হয়েছে, এই ঘনীভবন ঘটেছে এখানটাতে। এটা কোথায় হতে পারে বলো তো? তোমাদের বাস্তব অভিজ্ঞতা কি বলে? দেখবে রান্নার পরে ভাত রান্নার পরে ভাতের হাঁড়ির যে সরা থাকে, দেখবে ওই ভিতরের দিকটা না জল জল হয়ে যায়। আসলে বাষ্প হচ্ছিল, পরবর্তী ক্ষেত্রে ওই বাষ্প কিন্তু আবার তরলে পরিণত হয়ে গেল বলে ভাতের হাঁড়ির ভিতরের দিকটা কিন্তু এরকম তরলে পরিণত হয়ে গেছিল। ঠিক একইভাবে আমরা রান্না করার কড়াইতেও লক্ষ্য করতে পারি। রান্না করার পরে আসলে যখন রান্না করা হয়ে গেল তখন একটা ঢাকনা দিয়ে যখন আমরা কড়াইটা ঢেকে দিলাম, তখন আসলে ওই থালার ভিতরের দিকটা, ঢাকনার ভিতরের দিকটা আমরা এরকম তরল কিন্তু দেখতে পাই। অর্থাৎ বাস্তবে তোমরা কম বেশি অনেকেই দেখেছো। তাহলে ঘনীভবন হচ্ছে কি জিনিস না, বাষ্প থেকে তরলে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলা হয় কি ঘনীভবন। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ঘনীভবন হয় বলেই মেঘ, শিশির, কুয়াশা এগুলো তৈরি হয়। এটা খুব ভালো করে খেয়াল রাখো, আমি কী কথাটা বললাম, যে জলীয় বাষ্পের ঘনীভবন হয় বায়ুমণ্ডলে, তাই জন্য কিন্তু মেঘ, শিশির, কুয়াশা এগুলো তৈরি হয়। আমরা এখন সেগুলো দেখব যে কিভাবে মেঘ, শিশির, কুয়াশা তৈরি হয়। তার আগে জেনে নিই যে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু, অর্থাৎ বায়ু সম্পৃক্ত হচ্ছে কিভাবে। মানে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো বায়ু যদি তাতে সবচেয়ে বেশি যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে ঠিক তা দিয়ে পূর্ণ হয়, তখন সেই বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়েছে বলা হয়। অর্থাৎ ওই বায়ুতে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা যতটা আছে, সর্বোচ্চ আছে, ঠিক ততটাই যদি জলীয় বাষ্প থাকে তখন আমরা বলি যে বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়েছে। এবার আমরা দেখি নেক্সট যে মেঘ। একটুখানি আগেই বললাম যে মেঘ, কুয়াশা, শিশিরের সংক্রান্ত বিষয় আমরা পড়বো। তাহলে মেঘ কী জিনিস না, পুকুর, নদী, সমুদ্র বা ভিজে মাটি এই সমস্ত থেকে জলীয় বাষ্প পূর্ণ বায়ু যখন উপরে ওঠে তখন বায়ুচাপ কম থাকে উপরে। আমরা সবাই জানি বায়ুচাপটা ভূপৃষ্ঠে বেশি থাকে এবং যত উপরের দিকে ওঠা যায় তত বায়ুচাপ কম হয়। তা এখানে ঠিক তাই, যে পুকুর, নদীর, সমুদ্র বা এরকম ভিজে অংশ বা মাটি বা বিভিন্ন জলাশয় থেকে যখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে ওঠে, উঠলে উপরে বায়ুচাপ কম থাকলে ওই বায়ুর আয়তনে প্রসারিত হয় এবং তখন সেটা শীতল হয়ে যায়। এই উষ্ণতা কমতে কমতে একটা সময় যদি শিশিরাঙ্কের থেকে কম উষ্ণতায় চলে আসে, তখন এই জলীয় বাষ্প অর্থাৎ বায়ুতে যে জলীয় বাষ্প ছিল সে তখন ঘনীভূত হয় এবং ঘনীভূত হলে কী হবে, ছোট ছোট জলকণায় পরিণত হবে। এই জলকণাগুলো বাতাসে ভেসে থাকা ধূলিকণাকে আশ্রয় করে বায়ুতে ভেসে বেড়ায়, তখন আমরা তাকে বলি হচ্ছে মেঘ। অর্থাৎ এখানে একটা কথা শেখা গেল যে শিশিরাঙ্কের নিচে, শিশিরাঙ্ক বিষয়টা কি না, নির্দিষ্ট আয়তনের বায়ু যে তাপমাত্রায় ঠিক সম্পৃক্ত হয়ে যাবে তখন সেই তাপমাত্রাকে আমরা বলে কি শিশিরাঙ্ক বলে থাকি। তো এরকম শিশিরাঙ্ক যদি নিচে নেমে যায় অর্থাৎ তখন কি হয়, এই বায়ু জলীয় বাষ্প তখন ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়ে বাতাসে ধূলিকণাগুলোকে আশ্রয় করে যখন ভেসে বেড়ায় তখন আমরা বলি মেঘের সৃষ্টি হয়েছে। নেক্সট আমরা দেখি যে কুয়াশা। কুয়াশা কী জিনিস না, শীতকালে ভোরবেলায় আমরা প্রায় কুয়াশা দেখতে পাই এবং বেলা বাড়তে থাকলে একসময় সে কুয়াশা মিলিয়ে যায়। রাতে বাতাস প্রায় স্থির থাকলে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেকখানি জায়গায় বায়ু ধীরে ধীরে শীতল হয় এবং জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে পড়ে। এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বাতাসে ভাসমান ধূলিকণার উপর
জলকণা রূপে জমা হয়ে ভাসতে থাকে, একেই আমরা বলি কুয়াশা। তাহলে এখানেও দেখো যে ওই জলীয় বাষ্প কিন্তু ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে তারপরে ধূলিকণাগুলোকে আশ্রয় করে জলকণাগুলো যখন ভেসে থাকে তখন আমরা বলি কুয়াশা পড়েছে। আসলে এখানে আরও কয়েকটা বিষয় জানার আছে, যে যখন কুয়াশা পড়তে গেলে আমাদের কিছু কথা মনে রাখতে হবে। দেখবে একটা ঠান্ডা পরিবেশ দরকার, স্থির বাতাস দরকার, তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটে। কুয়াশা পড়ুক বা শিশির পড়ুক, তখন জানবে যে স্থির বাতাস যদি থাকে তাহলে শিশির পড়া বা কুয়াশা পড়া এগুলো আদর্শ পরিবেশ। যদি ঝড় হয়, বৃষ্টি হয়, তা সেক্ষেত্রে কিন্তু এগুলো সাধারণত দেখা যাবে না। এবার আমরা দেখি শিশির। শিশিরটা ঠিক একই, যে তোমরা জানো যে দিনের বেলায় সূর্যের তাপে ভূপৃষ্ঠের কাছাকাছি বস্তুগুলো উত্তপ্ত হয়, কারণ সূর্য আমাদের ভূপৃষ্ঠে আলো দিচ্ছে, ফলে বস্তুগুলো উত্তপ্ত হচ্ছে। আর উত্তপ্ত হলে বায়ু সংলগ্ন স্তর উত্তপ্ত হচ্ছে। সেক্ষেত্রে সূর্যাস্তের পর অর্থাৎ বিকেলের দিকে গিয়ে দেখা যাবে যে তাপ বিকিরণ করে ভূপৃষ্ঠ কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হতে থাকছে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু আস্তে আস্তে শীতল হতে থাকে, এবং একটা সময় বায়ু তার মধ্যস্থ জলীয় বাষ্প দ্বারা সম্পূর্ণরূপে সম্পৃক্ত হয়ে যাবে এবং বায়ুর উষ্ণতা তখন শিশিরাঙ্কের থেকে কমে যাবে। এই শিশিরাঙ্কের থেকে যদি কমে যায় তখন বায়ুর মধ্যস্থ জলীয় বাষ্প আবার ঘনীভূত হয়ে যাবে এবং তখন ছোট ছোট জলকণায় পরিণত হয়, যেগুলো কিনা ওই ঘাসের অগ্রভাগে বা ভূমি সংলগ্ন যে গাছগুলো আছে গাছের পাতায় জলকণাগুলো শিশিররূপে আমরা দেখতে পাই। এখানে পাশে যে ছবিটা আছে দেখছো, ধান গাছের ছবি আছে, সেখানে কিন্তু শিশির পড়েছে। নেক্সট আমরা দেখি যে নতুন একদম সম্পূর্ণ একটা বিষয় চলে আসি, যে তাপের প্রবাহ বলতে পরিবহন, পরিচলন এবং বিকিরণ, তিনটে বিষয় আমরা জানি। তাপের প্রবাহ কী জিনিস? প্রথমে একটা ছবি দেখো, পাশে আরেকটা ছবি দেখো। এখানে খেয়াল করো যে একটা বিকার আছে, জল আছে, একটা বুনসেন বার্নার আছে, একটা তার জলের উপরে বসানো আছে, ত্রিপদ স্ট্যান্ড আছে। বেশ, প্রথম ক্ষেত্রে যে প্রথম যে ছবিটা আছে এটা কাঠের স্কেল আছে, সেটা কিন্তু এবার আমরা ওই মধ্যে ধরলাম। আর পরে দেখা আছে আমাদের একটা অ্যালুমিনিয়ামের একটা চামচ আছে, সেটাকে আমরা ধরার চেষ্টা করলাম। আসলে জলটা ফুটছে, এই ফুটন্ত জলের মধ্যে যখন কাঠের স্কেলটা ডোবানো হলো তখন কিন্তু কাঠের স্কেলটা আমরা ধরতে পেরেছি, কিন্তু পরে পাশে যে ছবিটা আছে সেখানে কিন্তু অ্যালুমিনিয়ামের যে চামচটা ছিল সেটা আমরা ধরতে পারলাম না। আসল কথা কি, তাপ এখানে কাঠের মধ্যে দিয়ে আমাদের হাতে এসে পৌঁছতে পারেনি, কিন্তু অ্যালুমিনিয়ামের যে চামচটা আছে সেখানে কিন্তু তাপটা হাতে এসে পৌঁছবে। ফলে দেখো আমরা ধরতে পারছি না, কাছাকাছি গেলেই আমাদের একটু গরম লাগছে, ফলে আমরা কিন্তু আর চামচটা হাত দিয়ে ধরতে পারলাম না। তাই এখানে আমরা এবার আলোচনা করব যে তাপের পরিবহন, পরিচলন না বিকিরণ, সেইগুলো আমরা আলাদা আলাদা করে এবার আমরা একটু আলোচনা করে দেখে নিই। এবার দেখা যাক যে জিনিসটা কি না তাপের পরিবহন। তাপের পরিবহন কাকে বলা হচ্ছে তার আগে আমি ছবিটা বরং ভালোভাবে বুঝে নিই, তাহলে বুঝতে পারবো। এখানে দেখো একটা ছবি আছে, একটা এখানে উত্তপ্ত করা হচ্ছে একটা দণ্ডকে, এবং উপরে সেই ছোট ছোট অণুগুলোকে বা কণাগুলোকে দেখানো হলো। কি করা হচ্ছে না উত্তপ্ত হচ্ছে। দেখো পাশের অণুটা ঠিক পাশের থেকে ধাক্কা দিচ্ছে, সে তার পাশে ধাক্কা দিচ্ছে, সে আবার তার পাশে ধাক্কা দিচ্ছে, এবং ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কখনো কিন্তু অণুগুলোর জায়গা পরিবর্তন হচ্ছে না বা অণুগুলো সামগ্রিকভাবে কোনো সরণ হচ্ছে না। আবার একটা ছবি দেখো, এখানে দেখো ঠিক একইভাবে অণুগুলো কিন্তু একই জায়গায় আছে, থেকে কি করছে উত্তপ্ত হচ্ছে, সে পাশের আবার তাকে ধাক্কা দিচ্ছে, সে তার পাশে অণুকে ধাক্কা দিল। অর্থাৎ এখানে অণুগুলোর কোনো সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হলো না, কিন্তু তাপ এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যেতে পারলো। অর্থাৎ এই পদ্ধতিতে কোনো পদার্থের মধ্য দিয়ে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হলো, অথচ এখানে অণু, পরমাণু বা আয়ন এদের কোনো সামগ্রিক সরণ হলো না, এবং একে আমরা বলে কি তাপের পরিবহন। এবার এই তাপের যে পরিবহন আছে তা সবার মধ্যে দিয়ে তো তাপ যেতে পারবে না। তাপের সুপরিবাহী পদার্থ থাকবে, তাপের কুপরিবাহী পদার্থ থাকবে। যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারে তাকে আমরা বলি কি তাপের সুপরিবাহী পদার্থ। সুপরিবাহী কারা না অ্যালুমিনিয়াম, তামা, রূপো, এরা সবাই হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ। এবং তাপের কুপরিবাহী পদার্থ মানে কি না যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারে না তারা তাপের কুপরিবাহী হয়। যেমন শুকনো কাঠ, পশম, তুলো,
এরা সবাই হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ। এবার আমরা দেখি যে জল তাপের সুপরিবাহী না কুপরিবাহী পদার্থ, সেটা আমরা একটা পরীক্ষা করে দেখি। দেখো এখানে একটা ছবি আছে, কি আছে না একটা টেস্ট টিউব নেওয়া হয়েছে এবং টেস্ট টিউবের মধ্যে জল নেওয়া হয়েছে, আর জলের মধ্যে একদম নিচের দিকে দেখো বরফ আছে, কিন্তু জলে তো বরফ ভাসবে, তাহলে কি করা হয়েছে না বরফটাকে তার জালি দিয়ে ভালো করে বাঁধা হয়েছে। দরকার হলে দু একটা পেরেকের সঙ্গে জুড়ে দেওয়া যেতে পারে যাতে ওয়েটটা বেশি হয়। তা সেরকমভাবে আমরা লোহার একটা খাঁচা মতো করলাম, তার বরফটা দিয়ে ডুবিয়ে দিলাম জলের মধ্যে। দেখো টেস্ট টিউবের একদম নিচের দিকে ওই বরফটা আছে। এবার বুনসেন বার্নার দিয়ে উত্তপ্ত করা হচ্ছে টেস্ট টিউবের মুখের দিকের অংশটা, যেটাতে কিনা জলটা টাচ করে আছে, মানে মাথার দিকটা। বেশ কিছু সময় পরে লক্ষ্য করছি একটা সময় জল ফুটতে শুরু করবে, এবং জল যখন ফুটতে শুরু করলো জল বাষ্প হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে জল বাষ্প হচ্ছে অথচ দেখা যাচ্ছে বরফ কিন্তু গলছে না। তার মানে কি, তাহলে জলের মধ্যে থেকে তাপ বরফের দিকে আসতে পারেনি। তাহলে এবার বলো তো যে জল তাপের সুপরিবাহী না কুপরিবাহী পদার্থ? যেহেতু বরফটা গললো না, তার মানে কি জলের মধ্য দিয়ে তাপ আসতে পারলো না, তাহলে আমরা কি বলতে পারি যে বরফের দিকে তাপ আসেনি বলে জল হলো তাপের কুপরিবাহী পদার্থ। এবার আমরা দেখি যে এইগুলোর উপর ভিত্তি করে আমরা দু একটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি, যে শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন? না পাখিরা পালক ফুলিয়ে রাখলে কি হয় না পালকের ফাঁকে বায়ু থাকে, আর বায়ু হলো তাপের কুপরিবাহী পদার্থ। তাহলে কুপরিবাহী হয় পাখির শরীরের তাপ বাইরে আসতে পারে না, ফলে শরীর গরম থাকে। এই কারণে শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে। এবার খড়ের চালের বাড়ি শীতকাল ও গ্রীষ্মকালে আরামদায়ক কেন? না খড় হচ্ছে তাপের কুপরিবাহী। খড়ের চালে খড়ের মধ্যেও বায়ু থাকে, তাহলে খড়ের চালে খড়ের মধ্যে বায়ু আবদ্ধ থাকে, বায়ুও তাপের কুপরিবাহী। ফলে কোনো বাড়ি খড়ের চাল যুক্ত হলে শীতকালে ঘরে অপেক্ষাকৃত গরম তাপ বাইরে সহজে বেরোতে পারবে না, ফলে ঘর অনেক সময় গরম থাকবে। আবার ঠিক গ্রীষ্মকালে বাইরের গরম তাপ সহজে ঘরে প্রবেশ করতে পারে না, ফলে ঘর ঠান্ডা থাকবে। এই কারণে আমরা খড়ের চালের বাড়ি শীতকাল ও গ্রীষ্মকালে আরাম বোধ করি। এবার আমরা দেখি এইরকম আরও অনেক প্রশ্ন আমরা উত্তর দিতে পারবো। জানবে যে ধরো তোমরা শীতকালে সোয়েটার পরো, অর্থাৎ সেটা উলের তৈরি হচ্ছে, পশমের তৈরি হচ্ছে, সে কেন আমরা সোয়েটারটা পরছি? আসলে যে সোয়েটারটা পরা হয় তার মধ্যে উলের মধ্যে আসলে বায়ু থাকে, আর এখনই বললাম যে বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী, ফলে কি ওখান থেকে তাপ সঞ্চালন হচ্ছে না, ফলে আমাদের শরীরের যে উষ্ণতা যে গরম যেটা সেটা কিন্তু বাইরে যেতে পারলো না, অর্থাৎ আমাদের শরীরটা গরম থাকলো। বা বিপরীতভাবে বলা যেতে পারে বাইরে ঠান্ডা বাতাসটা আমাদের শরীরে আসতে পারবে না, কারণ ওই উলের সোয়েটারটার মধ্যে আসলে বায়ু আছে, বায়ুটা হচ্ছে তাপের কুপরিবাহী, এবং পশমও কিন্তু নিজেও তাপের কুপরিবাহী। এছাড়া আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তোমরা দেখতে পারো, দেখলে আমি একটা জামা পরলাম, দুটো জামা পরলাম, তিনটে জামা পরলাম, অর্থাৎ এই জামাটা আমি যদি তিনটে যদি পরি, পরপর আমি তিনটে জামা পরলাম, তখন আমাদের কি গরম কতটা লাগছে? আর যদি একটা সোয়েটার পরি এই তিনটে জামার পরিবর্তে, তাহলে আমাদের গরম কতটা লাগছে? খেয়াল করে দেখবে যদি আমরা ওই পাতলা যদি তিনটে রকম জামা পরি, তাহলে কিন্তু সেক্ষেত্রে গরমটা ওই একটা সোয়েটার পরার থেকেও কিন্তু বেশি লাগবে। তার কারণ হচ্ছে তিনটে জামা মানে কি, তিনটে জামার মাঝে কি একটা এয়ার গ্যাপ থাকছে, এরকম ছোটো করে গ্যাপ থাকছে, তো একটা গ্যাপ থাকবে, দুটো গ্যাপ থাকবে, আবার একটা গ্যাপ থাকবে, ফলে কি এই গ্যাপ মানে কি বাতাস, এই বাতাসটাও তো তাপের কুপরিবাহী, বায়ু তো তাপের কুপরিবাহী, ফলে বাইরে ঠান্ডা বাতাসটা কিন্তু একটা স্তর ভেদ করলো, আবার কিছুটা গেল, আবার তার মানে শেষ পর্যন্ত শরীরে আর এই ঠান্ডা বাতাসটা পৌঁছতে পারলো না, ফলে আমাদের শরীরটা যেমন গরম ছিল তেমন গরমই আছে, ফলে আমরা সেক্ষেত্রে আরাম বোধ করি। সেই রেসপেক্টে একটা সোয়েটার ক্ষেত্রে কিন্তু অতটা কিন্তু এয়ার গ্যাপ থাকছে না, অতগুলো স্তর থাকে না, সেই কারণে আবার আমাদের ওই জামার থেকেও কিন্তু সোয়েটারের ক্ষেত্রে আরামবোধটা কম হবে, শীতকালের ক্ষেত্রে বলছি। বেশ, তা এরকমভাবে আমরা অনেকগুলো প্রশ্নের আমরা এরকম উত্তর দিতে পারবো। এছাড়া আমরা পরে আর একটা দেখি যে পরিবহন সম্পর্কে তো জানলাম, তাহলে আমরা এবার
পরিচলন সম্পর্কে জানি না। পরিচলন কী জিনিস, এইখানে আবার একটা ছবি আমি লক্ষ্য করি, ভালো করে দেখো। এই যে ছবি যেটা আছে, এখানে কিন্তু একটা বুনসেন বার্নার জালি দেওয়া হলো এবং দেখো এখানে খুব সম্ভবত পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে বেগুনি বর্ণের, উত্তপ্ত হচ্ছে। উত্তপ্ত সোজা দেখো উপরের দিকে উঠে গেল। কি উঠে গেল না, উত্তপ্ত অংশে অণু বা আয়নগুলো এই নিচের উষ্ণতর অংশ থেকে অপেক্ষাকৃত শীতলতর অংশের দিকে নিজেরাই তাপ শক্তি বহন করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই প্রক্রিয়ায় কিন্তু আমাদের একটা মাধ্যম দরকার হয়, মাধ্যম না হলে পরিচলন হওয়া সম্ভব না, এবং যেখানে অভিকর্ষ থাকবে না সেখানে কিন্তু পরিচলন প্রক্রিয়া ঘটে না। আর একটু খুব ভালো করে লক্ষ্য করে দেখবে, ডান দিকে যে ছবিটা দেখো তো, একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। আসল কথা কি, উপরের থেকে ঠান্ডা ভারী অংশগুলো নিচের দিকে নামছে, আবার নিচে যখন গরম করা হলো, উত্তপ্ত করা হলো, তখন কিন্তু আবার হালকা হয়ে গেলে তখন ঘনত্ব কমে যায়, তখন আবার সেই অণুগুলো উপরের দিকে ওঠার চেষ্টা করছে, ফলে একটা স্রোতের সৃষ্টি হচ্ছে। তার মানে এখানে কিন্তু একটা পরিচলন স্রোত আমরা বলতে পারি সৃষ্টি হলো, এবং তাপের পরিচলন তো অবশ্যই হলো। তাহলে তাপের পরিচলন তাহলে কাকে বলা হচ্ছে না, যে পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত অংশের অণু বা আয়নগুলো নিচের অংশ থেকে উপরের শীতল অংশের দিকে নিজেরাই তাপ শক্তি বহন করে নিয়ে যাচ্ছে, তাকে আমরা বলি কি পরিচলন পদ্ধতি। আর পরিচলন পদ্ধতির পরে আমরা দেখব যে গ্যাসীয় মাধ্যমে কিন্তু পরিচলন স্রোত হতে পারে, কারণ ওখানে দেখলাম তরল মাধ্যমে হয়েছে, এখন আমরা গ্যাসীয় মাধ্যমে পরিচলন স্রোত হয় সেটা আমরা একটু বুঝি। আসলে পরিচলন স্রোত বিষয়টা কি, পরিচলন স্রোত হচ্ছে কি না, তরল বা গ্যাসের গরম অংশ থেকে তুলনামূলকভাবে হালকা হলে বলে উপরে উঠে এবং ঠান্ডা অংশ ভারী বলে নিচে নামে। এর ফলে তরল বা গ্যাসের মধ্যে যে চক্রাকার স্রোতের সৃষ্টি হয় তাকে আমরা বলি পরিচলন স্রোত। চক্রাকার মানে কি, এখানে ছবিটা দেখো, নিচ থেকে উপরে উঠছে আবার উপর থেকে নিচে নামছে। এখানে যে ছবিটা আছে, এখানে কি আছে না, একটা মোমবাতি দেখো ভিতরে জ্বলছে একটা পাত্রের মধ্যে, এবং পাত্রটিতে কিছুটা জলও ঢালা হয়েছে, মাঝখানে রেখে একটা চিমনি বসিয়ে দেওয়া হলো, মোমবাতিটাকে মাঝখানে বসানো হয়েছে, এটা চিমনি দিয়ে ঢেকে দেওয়া হলো। দেখা যাবে কিছু সময় পরে কিন্তু মোমবাতিটা নিভে যাওয়ার কথা, কিন্তু এখানে মোমবাতি আর চিমনির নিচের দিকে জল ছিল, সেক্ষেত্রে বাতাসও প্রবেশ করতে পারেনি, প্রয়োজনীয় অক্সিজেনও সেখানে পায়নি, তাহলে এখানে কিন্তু সত্যি সত্যি মোমবাতিটা নিভে যাবে। এবার আমি কি করলাম, তার মাথার দিকে একটা টি আকৃতির দেখো একটা অংশ টিনের পাত লাগিয়ে দিলাম, সেখানে দেখা যাবে যে একটা অংশ সামান্য উঁচু আছে, মানে ওখান থেকে বাতাসটা ঢুকতে পারছে। এবার কিন্তু আর মোমবাতিটা নিভবে না। আসলে উপর থেকে ঠান্ডা বাতাস, অক্সিজেনপূর্ণ বাতাস একটা সাইড দিয়ে দেখো নামছে, বাদিক থেকে দেখো নামছে, আবার ভিতরে যখন উত্তপ্ত হয়ে গেল, মোমবাতি যখন জ্বলছে, উত্তপ্ত হয়ে গেলে গরম হয়ে গেল, বাতাসটা হালকা হয়ে গেল, তখন আবার একটা সাইড দিয়ে আবার গরম বাতাসটা উপরের দিকে উঠে যাচ্ছে। অর্থাৎ ঠান্ডা বাতাসটা নিচের দিকে নামছে, আবার গরম বাতাসটা উপরের দিকে উঠছে, ফলে এখানে কিন্তু একটা পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ পরিচলন স্রোত তরল মাধ্যমে হতে পারে, গ্যাসের মাধ্যমেও পরিচলন স্রোত হতে পারে। নেক্সট আমরা দেখি যে আর একটা বিষয় আমরা দেখি, এখানে দেখো একটা মোমবাতি আছে এবং পাশে একটা থার্মোমিটার আছে। আচ্ছা, দেখা যাক যে থার্মোমিটারে পাঠের কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেটা আমরা একবার লক্ষ্য করি। থার্মোমিটার পাঠে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, দেখাচ্ছে না থার্মোমিটার কিন্তু পাঠের পরিবর্তন হচ্ছে। তাহলে থার্মোমিটার পাঠের পরিবর্তন কেন হচ্ছে না, এখানে তো বায়ুর মধ্য দিয়ে তাপ তো সঞ্চালন করতে পারবে না, কারণ বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ, তাহলে তাপ সঞ্চালন করতে পারবে না। তাহলে এখানে থার্মোমিটার পাঠে কেন পরিবর্তন হলো, তাহলে কি বায়ু সুপরিবাহী না। আবার দেখা যাচ্ছে যে পরিচলন স্রোত যদি হতো তাহলে তো নিচ থেকে উপরের দিকে বা উপর থেকে নিচের দিকে একটা সৃষ্টি হতো, পরিচলন স্রোতের সৃষ্টি হতো, কিন্তু এখানে তো এরকম উপর বা নিচে থেকে উপরে এরকম তো কিছু ঘটনা ঘটছে না। তাহলে এখানে থার্মোমিটারের পার্টটা এখানে বা পরিবর্তন হলো কেন। আসলে এখানে পরিবহন এবং পরিচলন দুটো পদ্ধতি কিন্তু হয়নি। এখানে একটা কি হলো, থার্মোমিটারের পার্টটা পরিবর্তন হয়েছে অন্য একটা পদ্ধতি, যাকে আমরা বলি কি বিকিরণ পদ্ধতি। এবং বিকিরণ পদ্ধতি কি বিষয় না, এই প্রক্রিয়ার তাপ উষ্ণ বস্তু থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং এক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাকে আমরা বলি কি বিকিরণ প্রণালী। তাহলে এখানে বিকিরণ প্রণালীতে আসলে তাপ সঞ্চালন সম্ভব হয়েছে। এই যে সূর্য থেকে যে পৃথিবীতে আলো আসে, সেটা কিন্তু বিকিরণ পদ্ধতি, কিন্তু সূর্য থেকে পৃথিবীতে আলো আসে,
আর আমরা জানি যে আমাদের অধিকাংশ জায়গায় হচ্ছে ফাঁকা শূন্যস্থান, ফলে মাধ্যম নেই। এই মাধ্যম ছাড়াই কিন্তু আমাদের এই পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়। পাশে আর একটা ছবি আমরা দেখি যে দেখো, আমরা এটা প্রায় দেখি শহরের দিকে শীতকালে বা খুব যখন ঠান্ডা পড়ে, এরকম ছবিটা লক্ষ্য করি যে কাঠগুলো দেখো আগুন জ্বালিয়ে দিয়েছে এবং হাত ওখানে গরম করছে। তাহলে এখানে ঠিক তাই, এখানে তুমি পরিবহন প্রণালীর কথা বলতে পারবে না, কারণ আমি তো বললাম যে পরিবহন প্রণালীতে এখানে তো বায়ুতে তাপের কুপরিবাহী, ফলে এখানে তো পরিবহন প্রণালী হচ্ছে না। পরিচলন স্রোত বা পরিচলন প্রণালী তো হবে না। তাহলে এখানে একমাত্র বিকিরণ প্রণালীতে কিন্তু ওই ব্যক্তির হাতে তাপটা আসছে, অর্থাৎ এটাও কিন্তু বিকিরণ প্রণালীর আর একটা উদাহরণ। এবার আমরা দেখি যে থার্মোফ্লাক্স জিনিসটা কি। থার্মোফ্লাক্স কি বিষয় না, থার্মোফ্লাক্স আমরা কম বেশি সবাই প্রায় ব্যবহার করি। ছবিটা ভালো করে দেখো যে ধাতব ঢাকনা আছে, ছিপি আছে, প্রথম দেওয়াল দ্বিতীয় দেওয়াল ভালো করে লক্ষ্য করলাম সব। এবার এই থার্মোফ্লাক্সে আমরা কি জানি না, ঠান্ডা জল বা ঠান্ডা কোনো তরল পদার্থ রাখলে অনেক সময় ঠান্ডা থাকে, আবার যদি গরম বস্তু রাখা যায়, গরম দুধ বা গরম জল যদি রাখা যায়, সেটাও তাহলে অনেক সময় পর্যন্ত গরম থাকতে পারে। তা কেন এটা হচ্ছে, এর কি বিজ্ঞানটা আছে, এর কি নিয়মটা আছে, সেটা আমরা একবার দেখে নিই। দেখো ভালো করে দেখো যে তাহলে থার্মোফ্লাক্সের কার্যনীতি আমাকে জানতে হবে। প্রথমে দেখো যে একটা কাঁচের পাত্র, ভালো করে দেখো একটা কাঁচের পাত্র আছে এবং পাত্রটির খোলা মুখে ছিপি যেটা আছে সেটা কিন্তু কুপরিবাহী দিয়ে তৈরি হয়। তাহলে ফার্স্ট দেখলাম যে ছিপি যেটা আছে সেটা কিন্তু একটা কুপরিবাহী অর্থাৎ নন কন্ডাক্টর সেটা, এবং এই পাত্রটা কি দিয়ে তৈরি না, কাঁচ দিয়ে তৈরি, এবং এই যে কাঁচ দিয়ে তৈরি তার চারপাশটা কিন্তু কুপরিবাহী পদার্থ দিয়ে ঘেরা আছে। তার ফলে কি হয়, পরিবহন প্রণালীর সাহায্যে তাপ সঞ্চালন ব্যাহত হয়। পরিবহন প্রণালীতে তাপ সঞ্চালন হবে না, কারণ এখানে তো দুটো বিষয় আটকে দিচ্ছে। ছিপি যেটা আছে সেটা যেমন তাপের কুপরিবাহী আছে, আবার যে কাঁচের পাত্র যেটা আছে তার চারপাশে যে কুপরিবাহী অংশ দিয়ে ঢাকা আছে, তার মানে এখানে কিন্তু পরিবহন প্রণালীটা বন্ধ হয়ে গেল। এবার এই দুটো যে দেওয়াল আছে, ছবি দেখো প্রথম দেওয়াল আছে, দ্বিতীয় দেওয়াল আছে, তাহলে এর মাঝখানে তো বায়ু শূন্য, মানে বায়ু আছে সে মতো না, প্রায় বায়ু শূন্য থাকে ধরো। তো সেক্ষেত্রে পরিবহন প্রণালী বা পরিচালন প্রণালী কিছুই হবে না, কারণ আমি বলেছিলাম যে পরিচালন প্রণালী হতে গেলে অবশ্যই একটা মাধ্যম তো দরকার হবে, তাই সেখানে হবে না পরিচালন স্রোত, অর্থাৎ বাইরে থেকে তাপ ভেতরে বা ভেতর থেকে তাপ বাইরে এখানে চলাচল করতে পারবে না। তাহলে পরিবহন প্রণালী বন্ধ হলো, পরিচালন প্রণালী বন্ধ হয়ে গেল। আর এবার বিকিরণ প্রণালী, তাহলে বিকিরণ প্রণালী বন্ধ করা যায় কিনা দেখি না। বিকিরণ প্রণালীতে আমরা বাইরে থেকে তাপ ভেতরে প্রবেশ করার সময় যে প্রথম যে দেওয়ালটা আছে সেটা দিয়ে প্রতিফলিত হবে, এবং ভেতরে থেকে বাইরে যাওয়ার সময় এই দুই দেওয়ালের মাঝে একটা চকচকে অংশ থাকে। তাই এই দুই দেওয়ালের মাঝে চকচকে যে পৃষ্ঠ থাকে সেখানে কি হয় যে ভেতরের থেকে তাপ প্রতিফলিত হয়ে পাত্রের মধ্যেই আসবে, কারণ খুব চকচকে হলে ঠিক সেটাই হয়, এবং সেক্ষেত্রে তাপের বিকিরণ হয় না বললেই চলে বা খুবই কম হয়। তাহলে দেখা যাচ্ছে যে থার্মোফ্লাক্সের মধ্যে এইভাবে পরিবহন প্রণালী, পরিচালন প্রণালী বা বিকিরণ প্রণালী ব্যাহত হচ্ছে, ফলে তাপ সঞ্চালন হচ্ছে না। সেই কারণে অনেকক্ষণ ধরে থার্মোফ্লাক্সে শীতল বস্তু শীতল এবং উষ্ণ বস্তু উষ্ণ থাকে। এবার আমরা দেখি যে যা পড়লাম আমরা সেই পার্থক্যটা করতে পারি কিনা দেখি। পরিবহন, পরিচালন এবং বিকিরণ প্রণালী কি পার্থক্য হতে পারে না, এই পদ্ধতিতে অর্থাৎ পরিবহন প্রণালীতে পদার্থটির অণু, পরমাণু বা আয়নগুলির কোনো সামগ্রিক সরণ হয় না। আমরা প্রথমে ছবিতে সেটা দেখেছিলাম যে অণুগুলো কোনো সামগ্রিক সরণ হয় না। পরিচালন পদ্ধতিতে পদার্থের অণু, পরমাণু বা আয়নগুলো কিন্তু স্থান পরিবর্তন হয়, কারণ নিচ থেকে উপরের দিকে অণুরা নিজেরাই কিন্তু তাপ শক্তি নিয়ে যাচ্ছিল, ফলে পরিচালন পদ্ধতিতে এখানে স্থান পরিবর্তন হয় এবং মানে অণুগুলো স্থান পরিবর্তন হয়। বিকিরণ প্রণালীতে কি হয় যে তাপ তরঙ্গ আকারে আসে, উষ্ণ স্থান থেকে শীতলতর অংশে আসে। আর পরিবহন প্রণালী কোন মাধ্যমে হয় না, কঠিন মাধ্যমে প্রয়োজন হয় পরিবহন প্রণালীর জন্য। পরিচালন প্রণালী তরল এবং গ্যাসীয় উভয় মাধ্যমে হতে পারে, এবং বিকিরণ প্রণালীতে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে আশা করি আমরা তাপের যে দ্বিতীয় যে অংশটা সেটা আমরা এখন ভালোভাবে বুঝতে পারলাম, এবং এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমরা যদি ভালোভাবে পড়ি তাহলে নিশ্চয়ই আমরা জানতে পারবো, উত্তর দিতে পারবো। তোমরা এই ক্লাসটা ভালো করে লক্ষ্য করো, দেখবে আমি সবগুলো এর মধ্যেই বলেছি। নমস্কার।